নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 459তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা রয়েছি উদ্যোগ পর্বে, শুনছি সঞ্জয়ের কথা। দীর্ঘ 13 বছর পাণ্ডবেরা বনবাসে কাটিয়েছেন। বনবাস 12 বছরের, 1 বছরের অজ্ঞাতবাস। এই দীর্ঘ 13 বর্ষ অতিক্রম হয়ে গেল। সঞ্জয় দেখে চলেছেন। তিনি এটা লক্ষ্য করেছেন, ধৃতরাষ্ট্র প্রথমে ভয় পেয়েছিলেন, তারপর ধীরে ধীরে তার সেই ভয় কেটে গিয়েছে যখন তার ছেলেরা এবং তার ছেলের সহকারী কর্ণ, শকুনি এদের বৃথা আস্ফালন চতুর্দিকে নিনাদিত হয়ে উঠেছেন। পুত্র গৌরবে তাদের আস্ফালনে বৃদ্ধ ধৃতরাষ্ট্রের ভীতি যেন ধীরে ধীরে প্রশমিত হয়ে গেল। সঞ্জয় সবই লক্ষ্য করছেন। এই দীর্ঘ 13 বছরে সঞ্জয়ের সাথে ধৃতরাষ্ট্রের এই ব্যাপারে একটি কথাও হয়নি। সঞ্জয় এটাও লক্ষ্য করেছেন, আবার যখন যুধিষ্ঠির ফিরে এসেছেন 13 বছরের বনবাস কাটিয়ে, কৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন এদের উদ্ধত ক্রোধ যখন ধেয়ে আসছে কৌরব পক্ষের দিকে, কৌরব কুলের দিকে, তখন আমরা দেখছি, সঞ্জয়ও দেখলেন যে নিজের সত্য রক্ষার তাগিদে এবং আরও কিছুটা সময় দেবার জন্য যেন যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র দুর্যোধনকে সময় দিচ্ছে, তাদেরকে একটু সহ্য করে চলেছে। সবচাইতে এখানে উল্লেখ করার যে সঞ্জয়, তিনি শুধু দেখে আসছেন প্রথম থেকে এবং খুব অল্প কথা তিনি বলেন। প্রায়শই তিনি কোনো কিছুই বলেন না। তিনি একেবারে যেন দ্রষ্টা সাক্ষী পুরুষের মতন সেই দীর্ঘ সময় থেকে, বলা ভালো যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় থেকেই তিনি সমস্ত কিছুকে নিরীক্ষণ করে চলেছেন। সঞ্জয় যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে উপস্থিত ছিলেন এবং সেখানে যে তিনি কতটা সম্মানিত ছিলেন, যুধিষ্ঠির তাকে কতটা শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, এবং সেই যজ্ঞের আরম্ভে স্বয়ং যুধিষ্ঠির যখন অতিথি রাজাদের আপ্যায়ন করার সমস্ত দায় এবং ভার, দায় দায়িত্ব সবটাই তুলে দিয়েছেন সঞ্জয়ের হাতে। রাজ্ঞান্তু প্রতিপূজার্থং সঞ্জয়ং সংযোজয়ত। তখন সঞ্জয় অভিভূত হয়ে গিয়েছিলেন। তিনি তাকে এত বড় একটা সম্মান তুলে দিয়েছেন যুধিষ্ঠির। হস্তিনাপুরের প্রশাসনের বাইরে তাদের মিত্রপক্ষীয় কিংবা শত্রুপক্ষীয় রাজারা যুধিষ্ঠিরের এই মহা উৎসবে, রাজসূয় যজ্ঞে উপস্থিত হচ্ছেন একে একে। রাজসূয় যজ্ঞ আসলে রাজ ঐশ্বর্য বৃদ্ধির একটা রাজনৈতিক অস্ত্র, একটা রাজনৈতিক তন্ত্র, একটি রাজনৈতিক উপায়।
সুতরাং যারা বাইরে থেকে আসছেন, যারা শত্রুপক্ষীয় এবং যারা মিত্রপক্ষীয়, এরা সবাই সমান মনোভাব নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছেন না। কেউ স্বেচ্ছায় কর দান করছেন, কেউ স্বেচ্ছায় সানন্দে যুধিষ্ঠিরের সম্রাট পদকে স্বীকার করছেন, কেউ স্বীকার করতে বাধ্য হচ্ছেন, কেউ অবস্থার পরিপ্রেক্ষিতে অন্তরে ভীষণ ক্ষোভে ফুটছেন, অথচ মুখে কিছু বলতে পারছেন না, সুযোগ পেলেই তারা ঝাঁপিয়ে পড়বেন। এই যে বিভিন্ন মানসিকতা নিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা আসছেন, তাদের মধ্যে মিত্রপক্ষীয়দের কথা যদি বাদ দিই, যেসব সদ্য করদ উত্থিত রাজারা আসছেন, যাদেরকে করদের খাতায় নাম তোলা হয়েছে, যারা কর দান করতে বাধ্য হচ্ছেন যুধিষ্ঠিরকে, তাদের প্রত্যেকের মানসিকতা আলাদা আলাদা। এই সমস্ত রাজাদের আপ্যায়নের দায়িত্ব তুলে দিয়েছেন সঞ্জয়কে। তাহলে এখানে দুটো জিনিস আমাদের বোঝার। একটা হচ্ছে, যা প্রথমেই বলেছি, সঞ্জয়কে একটা বিরাট দায়িত্ব দিয়েছেন যুধিষ্ঠির, এবং লক্ষ্য রাখতে হবে সঞ্জয়কে এই দায়িত্বটা কেন দিয়েছেন যুধিষ্ঠির। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। কারণ সঞ্জয়ের মতন মানুষ, তিনি ধীর স্থির এবং প্রবল প্রজ্ঞাবান, রাজনৈতিক অভিসন্ধি যিনি ভালো বোঝেন, হস্তিনাপুরের একজন গুরুত্বপূর্ণ আমাত্য মহামন্ত্রী, তার হাতে এই দায়িত্বটা দেওয়া যায়, এটা স্থির বুঝেছিলেন যুধিষ্ঠির। ভালো করে লক্ষ্য করবেন, সেই সময় আরেকটি ঘটনার কথা আমরা স্মরণ করতে চাই। সেটা হচ্ছে ওই রাজসূয় যজ্ঞে সমবেত সমাগত রাজা, ঋষি, মুনি এবং সাধারণ মানুষের পা ধুইয়ে দেবার দায়িত্ব নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। পা ধুইয়ে দেবার অর্থটা কি? এটাও কিন্তু আপ্যায়ন। তাহলে শ্রীকৃষ্ণ রয়েছেন আপ্যায়নে রয়েছেন সঞ্জয়। দুজন কি একই কাজে একই ভূমিকায় অবতীর্ণ? না, দুজনের আপ্যায়ন কথাটা ব্যবহার করছি বটে, কিন্তু দুজনের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। শ্রীকৃষ্ণ তাদেরকে প্রথমেই আহ্বান করছে পা ধুইয়ে দেওয়ার, অর্থাৎ পদ প্রক্ষালন কথাটা যদি একেবারে আমরা ভাষাগত অর্থে যদি নাও বা ধরি, তিনি সরাসরি হয়তো তাদের পায়ে জল ঢেলে পা মুছিয়ে দিচ্ছেন না, কিংবা দিচ্ছেন, যাই করি না কেন, প্রাথমিক অভ্যর্থনার ভারটি তিনি নিয়েছেন। সেখানে শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছেন? শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে তিনি সেই সময় একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত, এবং ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে তার অবিসংবাদিতা প্রত্যক্ষভাবে সত্য, এবং প্রায় সমস্ত রাজারাই, প্রায় কেন সমস্ত রাজনৈতিক পুরুষেরাই মুখে স্বীকার না করলেও অন্তরে স্বীকার করেন যে রাজনৈতিক ক্ষেত্রে শ্রীকৃষ্ণের প্রভাবকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এমন একজন বিরাট পুরুষ যখন ওখানে এই অভ্যর্থনার দায়িত্বে থাকে, পাদ প্রক্ষালনের দায়িত্বে থাকেন, তার মাত্রা অন্যভাবে যায়। এখানে শ্রীকৃষ্ণের বিনয় আচরণ
যুধিষ্ঠিরের এই রাজসূয় যজ্ঞের তাৎপর্য দুটোই কিন্তু এখানে ভীষণভাবে ইঙ্গিতবহ শ্রীকৃষ্ণের এই আচরণের মধ্যে দিয়ে। এইটা হচ্ছে বড় জিনিস। এটা যদি প্রাথমিক অবস্থা যায়, যার বিশদ নিহিত তাৎপর্য আমরা পূর্বে ওই সময় দীর্ঘ আলোচনা করেছি, আমরা তার মধ্যে যাচ্ছি না। কিন্তু দ্বিতীয় হচ্ছে সঞ্জয়ের কাজ। তিনি হচ্ছেন এই দীর্ঘ সময় ধরে যে রাজন্যবর্গ যে থাকবেন, যেখানে যেখানে তারা থাকবেন, সেখানে এই সমস্ত অতিথি রাজাদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের যত্নের ব্যবস্থা, তাদের প্রতি লক্ষ্য রাখার ব্যবস্থা, তাদের প্রয়োজন অপ্রয়োজনের দিকে তীক্ষ্ণ নজর রাখা সঞ্জয়ের দায়িত্ব। এখানে সঞ্জয়ের আরেকটি দায়িত্ব, এর সঙ্গে সঙ্গে অনুচ্চারিত কিন্তু ভীষণভাবে উচ্চারিত থাকে, সঞ্জয় বিভিন্ন রাজাদেরকে কাছ থেকে লক্ষ্য করছেন এবং তাদের মনোভাবটি তিনি কিন্তু বুঝতে পাচ্ছেন, যা সঞ্জয়ের মাধ্যমে যুধিষ্ঠির জানতে পারছে। এই কাজে অত্যন্ত বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধিমান, প্রাজ্ঞ রাজনৈতিক পুরুষকে রাখতে হয়। সঞ্জয় থাকলে, সঞ্জয়ের জায়গায় যদি এখানে মনে করুন শ্রীকৃষ্ণ থাকতেন, তাহলে কিন্তু রাজারা এত সহজ থাকতেন না। রাজারা অভিভূত হয়ে যাবেন তারা যখনই তারা শ্রীকৃষ্ণকে ওই ভূমিকায় দেখবেন। তারা একটু আশ্চর্য হবেন, পরবর্তী সময়ে তারা অভিভূত হবেন এবং তারা প্রাথমিকভাবে শ্রীকৃষ্ণের উপরে ধারণা খানিকটা হলেও বদলাবে, বা অথবা তারা প্রাথমিক কোনো প্রতিক্রিয়া, যদি তাদের মনে কোনো রোষও থাকে এই রাজসূয় যজ্ঞের ব্যাপারে, প্রাথমিক ব্যাপারে তারা এমন কিছু কাজ করবেন না যাতে রাজসূয় যজ্ঞ নষ্ট হয়ে যায়। কারণ রাজসূয় যজ্ঞ নষ্ট হয়ে যাবার প্রভূত আশঙ্কা ছিল, এটা শ্রীকৃষ্ণ বুঝেছিলেন। আমরা কথায় কথায় একটু অন্যদিকে সরে আসছি, তা আমাদের আসতেই হবে, কারণ এই মহাযুদ্ধের প্রেক্ষাপটের সামনে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে আবার আসবে এবং সেগুলোকে আমাদের মোচন গ্রন্থি খুলে খুলে দেখতে হবে, গাঁট খুলে খুলে তার নিহিত তাৎপর্যকে আমাদের দেখতে হবে। যুদ্ধ মানে এই শুধু নয় দুপক্ষ যুদ্ধ হলো শেষ হয়ে গেল, তার আগে পরে প্রচুর প্রচুর কূটনৈতিক তাৎপর্য থাকে। তার যার সূত্রপাত এই রাজসূয় যজ্ঞ থেকে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না এবং সেটা সত্যি। এই রাজসূয় যজ্ঞ যদি যুধিষ্ঠির না করতেন, তাহলে তো গতি প্রকৃতি আবার অন্য আরেক রকমের হতে পারত, এরকম হতো না, এইটা সত্য। যাই হোক, যে কথায় আমরা আসছিলাম, সেখানে আমরা দেখেছি একেবারে শেষ লগ্নে যখন শ্রীকৃষ্ণকে প্রধান হিসেবে মান্যতা দেওয়ার চেষ্টা হচ্ছে, তখনই ভীষণভাবে শিশুপাল এবং অন্যান্য রাজারা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তারা একটা দলবদ্ধভাবে পণ্ড করতে চেয়েছে, কিন্তু প্রাথমিক থেকেও তাদের মনোভাব একটা এরকম ছিল, এরকমই একটা মনোভাব নিয়ে তারা এসেছেন। কেউ এসেছেন যুধিষ্ঠির কতটা ক্ষমতাবান হয়েছেন দেখতে, কেউ দেখতে এসেছেন এখানে শ্রীকৃষ্ণের ভূমিকাটা কি, কেউ এসেছেন ঠিক আছে সময় বুঝে আমরাও ব্যবস্থা নেব, এরকম নানান মানসিকতা নিয়ে এসেছে। এবং এরা যে প্রথম থেকে যে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞটা ভণ্ডুল করে দিতেন না, এই ব্যাপারে একমাত্র সঠিক বুঝেছিলেন যে ভণ্ডুল করে দিতেন না তার কোনো নিশ্চয়তা না, এবং এটা সঠিক বুঝেছিলেন শ্রীকৃষ্ণ। বুঝেই তিনি তার ওই ভূমিকাতে থেকে দাঁড়িয়ে প্রাথমিকভাবে রাজাদের ওই রোষ সঞ্চার বা তাদের যদি এই ধরনের কোনো পূর্ব পরিকল্পনা থাকে, তাও তারা সাময়িকভাবে বিরত থাকবেন
প্রথমে তা করতে পারবেন, কারণ যুধিষ্ঠিরের উত্থানের পেছনে তো কৃষ্ণ। আর যুধিষ্ঠিরের প্রতি এদের যতটা দেশ তা নয়, এদের দেশ কিন্তু সবচাইতে বেশি কৃষ্ণের বিরুদ্ধে, কারণ কৃষ্ণের জন্যেই জরাসন্ধ বধ হয়েছিল। যুধিষ্ঠির উপলক্ষ মাত্র, এটা সবাই জানে। সবাই তো আর কৌরবদের দুর্যোধনের মতন গোয়ার মন্দবুদ্ধি নন, তারা যথেষ্ট রাজনৈতিক বুদ্ধি ধরেন। এবার আসি সঞ্জয়ের কথা। সঞ্জয়কে ওখানে রাখার ফলে তার সঞ্জয় পরিচয় কি? সঞ্জয় হস্তিনাপুরের মন্ত্রী, আমাত্য। তার বিচক্ষণতা আছে ইত্যাদি কয়েকজন জানে, সবাই জানে। কিন্তু সঞ্জয়কে অত গুরুত্ব তারা দেবেন না, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন। সঞ্জয়ের উপস্থিতি তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। ফলত সঞ্জয়ের মাধ্যমে খবর শ্রীকৃষ্ণের কাছে চলে যাওয়াটা খুব সহজ। এবং সঞ্জয়কে এই কাজে নিযুক্ত করার বুদ্ধি আমরা মনে করি যুধিষ্ঠিরের নয়, স্বয়ং শ্রীকৃষ্ণের। তিনি নিজে ওই ভূমিকা বেছে নিয়েছেন এবং সমাগত রাজন্য বর্গদের দেখভালের দায়িত্ব তিনিই দিয়েছেন, যেটা উচ্চারণ করেছেন মাত্র যুধিষ্ঠির। প্রযোজক হচ্ছেন শ্রীকৃষ্ণ, এটা। আর যুধিষ্ঠির এবং অন্যান্যরা তারা সেই প্রযোজনার কুশলী অভিনেতা মাত্র। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। প্রযোজক একজনই, শ্রীকৃষ্ণ। তিনি প্রযোজক, তিনি পরিচালক এবং তিনি ডিরেক্টর। তিনি সব কিছুর ব্যাপারে তিনিই মুখ্য। তার আঙুলের অঙ্গুল হিলনে মহাভারতের কাহিনীর গতি প্রকৃতি ক্ষণে ক্ষণে পাল্টে চলেছে। তো এইখানে আমরা দেখছি সঞ্জয়ের নিযুক্তি যুধিষ্ঠির স্বীকার করেছেন, বা এখানেও যুধিষ্ঠিরের বিচক্ষণতা আছে। কারণ যুধিষ্ঠিরের বিচক্ষণতা এখানে যে তিনি সঠিক পরামর্শটি সঠিক সময় গ্রহণ করেন। আর দুর্যোধনের অবিবেচনাটা হচ্ছে তার মাথায় কোনো পরামর্শ, কারো বুদ্ধি তার মধ্যে যায় না। তিনি হচ্ছেন একটা মত্ত হস্তির মতো, প্রমত্ত, অথচ তার বোধ বুদ্ধি বলে কিছুই সে তেমন কাজ করে না। রাষ্ট্রযজ্ঞের আপ্যায়ন, আদর আপ্যায়ন সঞ্জয় কিভাবে করেছিলেন সেটা আমাদের এখন আলোচনার বিষয় নয়। তবে আমরা এটুকু দেখছি যে সঞ্জয় একেবারে সেই সময় থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ বনবাসের অতিক্রান্ত হবার আজকের দিন পর্যন্ত সমস্ত ঘটনা তিনি খুঁটিয়ে দেখেছিলেন, এটা আমরা বলতে চাইছি। এবং সবার কাছে বিদায় নিয়ে যখন যুধিষ্ঠির বনবাসে যাচ্ছেন তার ভাইদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে, তখন তিনি যখন বিদায় চাইতে এসেছিলেন কুরুবৃদ্ধদের কাছে, বলছেন আমি সবার কাছে এসে বিদায় চাইছি, কিন্তু বনবাস থেকে ফিরে এসে যেন আপনাদের সবার দেখা পাই। লক্ষ্য করুন প্রত্যেকটা শব্দকে। আমি আপনাদের কাছ থেকে, আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। সবার বলতে কে কে আছে? সেখানে আছেন মহামতি ভীষ্ম, আছেন গুরু দ্রোণাচার্য, আছেন কৃপাচার্য, আছেন মহামতি বিদুর, আছেন যুযুৎসু, আছেন সঞ্জয়। ইউয়ুৎস সঞ্জয়ং চৈব তথাবনন্যং সভাসদঃ। বলছেন আমি সবার কাছ থেকে বিদায় চাইছি। তারপরের কথাগুলো লক্ষ্য করুন, কিন্তু বনবাস থেকে ফিরে এসে যেন আপনাদের সবার দেখা পাই। সর্বনামন্ত্র গচ্ছামি দ্রষ্ট্যামি পুনরুত্তবঃ। এই যে কথাটা,
ন্যায়দর্শী সমস্ত ব্যক্তিত্ব মানুষের সামনে যুধিষ্ঠির তার মৃদু অথচ দৃঢ়তর কণ্ঠে যে উচ্চারণ করলেন তার তাৎপর্য কি দুর্যোধন বুঝেছিলেন? তার তাৎপর্য কি ধৃতরাষ্ট্র বুঝেছিলেন? ধৃতরাষ্ট্র এবং ছেলেরা এই শব্দ উচ্চারণের গুরুত্ব অনুধাবন না করলেও বিদুর সঞ্জয়ের মতন প্রজ্ঞাবান মানুষেরা কিন্তু বুঝেছেন যে সামনে বড় কঠিন সময় আসছে। যেদিন পঞ্চপাণ্ডব পুত্রদের হাত ধরে কুন্তী শতশৃঙ্গ পর্বত হতে ধৃতরাষ্ট্রের সভায় এসে দাঁড়িয়েছিলেন, সেদিন থেকে হস্তিনাপুরের রাজনৈতিক সংশয়গুলোকে কিন্তু লক্ষ্য করেছেন সঞ্জয়। আমরা বলবো সঞ্জয় সেই সময় থেকে উপস্থিত আছেন। ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের ধৃতরাষ্ট্র তার পুত্রদের সংক্রমণে, তার পুত্র এবং তার পুত্র অনুচরদের সংক্রমণে যেসব কাজ করে চলেছেন, সেই অন্যায়ের বিরুদ্ধে ধৃতরাষ্ট্রের আমাত্য এবং সচিব হিসেবে, আপ্ত সহায়ক হিসেবে তিনি কোনো বাক্য উচ্চারণ করেননি, কিন্তু তার ধৃতরাষ্ট্রের এই অন্যায়গুলো যে প্রশাসনের কোন জায়গায় গিয়ে প্রচণ্ড ক্ষতি করবে, কোথায় কুরুকুলের ধস নামিয়ে দেবে, হস্তিনাপুরের সংহতিকে নষ্ট করবে, ধ্বংস হয়ে যাবে কুরুকুল, সেটা ভালো করে উপলব্ধি করেছেন সঞ্জয়। এবং সেটা উপলব্ধি করেছেন সঞ্জয়, এবং সঞ্জয় যেটা উপলব্ধি করেছেন সেটা ধৃতরাষ্ট্র বুঝেই আমরা দেখব ধৃতরাষ্ট্র একের পর এক সমস্ত ঘটনাগুলোকে উল্লেখ করে করে তিনি দোষ স্বীকার করছেন এই সঞ্জয়ের কাছে। একমাত্র সঞ্জয়ের কাছে, আমরা আগেও বলেছি, একমাত্র সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র অকপট হয়েছে। তিনি তার অন্তরের সমস্ত ক্ষোভ যেমন ব্যক্ত করেছেন, অসহায়তা ব্যক্ত করেছেন, তার লালসা ব্যক্ত করেছেন, তার ছলনাকে ব্যক্ত করেছেন, সেই রকম একইভাবেই তিনি তার দোষকেও কিন্তু স্বীকার করেছেন এই সঞ্জয়ের কাছে। এই যে দীর্ঘ একটি সঞ্জয়ের সাথে ধৃতরাষ্ট্রের এই বিলাপ পর্বটি রয়েছে, যেখানে ধ্রুবপদের মতে বারবার একটি কথা উচ্চারিত হয়েছে, তদনাশংসে বিজয়ায় সঞ্জয়। এই শব্দবন্ধের মধ্যে দিয়ে আমরা এতদিন পর্যন্ত যা যা ঘটনাগুলো ঘটেছে, সে প্রত্যেকটি ঘটনার তাৎপর্য কিন্তু একটি একটি করে উঠে এসেছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা সেখানে উঠে এসেছে। এই কথা শুরু উঠেছে সেখানে যে পাণ্ডবদের মৃত্যু মুক্তিতে যেদিন বিদুরের যুক্তি সংযুক্ত হয়েছে সঞ্জয়, সেদিনই আমি বুঝেছি আমাদের জয়ের কোনো আশা নেই। যুক্তঞ্চৈষং বিদুরং স্বার্থ সিদ্ধ তদনাশংসে বিজয়ায় সঞ্জয়। পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারার কথা, তারপরে রাজনৈতিক যে মেরুকরণ হলো, তারপরে যে দুটো বিবাহ সেখানে ঘটল, সেই সমস্ত সেখান থেকে দ্রৌপদীর বিবাহ, এবং দ্রৌপদীর বিবাহের পরে মাধবী সুভদ্রার বিবাহ, এই প্রত্যেকটি বিবাহের কথা তুলেই কিন্তু একই ধ্রুবপদের মতন ধৃতরাষ্ট্র নিজের দোষ স্বীকার করে যাচ্ছে। তদনাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন এই ঘটনাগুলো একের পর এক ঘটছে, আমি আর জয়ের আশা করিনি। ধৃতরাষ্ট্র প্রজ্ঞাচক্ষু, এই কথাটা আমি বুঝি। রাজনীতি তিনি খুব ভালো বোঝেন, কি ফল ঘটতে চলেছে, কি ঘটতে পারে, তিনি কুরুকুলের সবার থেকে হয়তো ভালোই বোঝেন, কিন্তু তার দুর্বলতাটা অসীম। একদিকে যেমন তার অসীম প্রজ্ঞা, অন্যদিকে তার অনন্ত মোহ এবং দুর্বলতা। মোহটা এতটাই বেশি, সেই মোহ তার প্রজ্ঞাচক্ষুকে আবৃত করে রাখে।
সেই আবৃত চক্ষুকে কে উন্মিলন করবে? ধৃতরাষ্ট্র তো কারো পরামর্শ শোনেন না। ধৃতরাষ্ট্র তার জীবনে ঘটে যাওয়া চরম নৈরাশ্যের মূল ঘটনাগুলো এক এক করে তিনি উল্লেখ করছেন। ভীমের হাতে জরাসন্ধের মৃত্যু, রাজসূয় যজ্ঞের সময় পাণ্ডবদের দিগ্বিজয়ের কথা, রজস্বালা দ্রৌপদীর প্রতি দুঃশাসনের চরম অভদ্র অশালীন ব্যবহার, এবং সেই প্রত্যেকটা যে তার জীবনের এবং এই কুরুকুলের রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে, সে বারবার শাস্ত্রকণ্ঠে ধৃতরাষ্ট্রের অনুশোচনার মুখে সেই শব্দগুলো ফিরে আসছে, আর তার সঙ্গে বারবার ধ্রুবপদের মতো উচ্চারিত হচ্ছে, তদা না সংসে বিজয়ায় সঞ্জয়, আমি আর জয়ের আশা করিনি। এটা তো সত্যি, ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষেত্রে যখন বারবার অপমান হয়, সেগুলো একসময় রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে ওঠে। আজকের এই শেষ দিনে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে তার আশঙ্কার সূত্রগুলো ব্যাখ্যা করছেন, কিন্তু তার মধ্যে তার যে একটা দ্বৈরথ আছে, তার মধ্যে যে এখনো তার একটা দোলাচল আছে, এখনো তাই তিনি চাইছেন যে সমস্তটা তার দিকেই থাকবে। তিনি এখনো আশাবাদী এমন একটা কিছু ঘটবে বা এমন একটা কিছু ঘটুক যাতে তার স্বার্থ সুরক্ষিত হয়, বিশেষ করে তার পুত্রের স্বার্থ সুরক্ষিত হয়। পাণ্ডবেরা নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে তার পুত্র ক্ষতি হতে পারে, তার পুত্রের স্বার্থ নষ্ট হতে পারে। একে একে যখন দেখছেন, ধৃতরাষ্ট্র বলছেন, যখন শুনলাম পাশা খেলায় শকুনির কাছে পরাজিত হয়েছে যুধিষ্ঠির এবং তার রাজ্যপাট ধনৈশ্বর্য সব চলে গেছে, যদা শ্রোষং হৃতরাজ্যং যুধিষ্ঠিরং পরাজিতং সৌবলনাশ্বত্যম তদা না সংশে বিজয়ায় সঞ্জয়, তারপর আমি আর জয়ের আশা করি। আমরা জানি এটা মিথ্যে কথা বলছেন ধৃতরাষ্ট্র। সমস্ত দুর্ঘটনার পরও তিনি দুর্যোধনের অহংকার অন্তঃসলীল হয়ে বয়ে যেত আর তার প্রাণের মধ্যে দিয়ে, আর ধৃতরাষ্ট্র ভাবতেন যা হয়ে গেছে যাক, কোনো বিপদ ঘটবে না, কোনোভাবে তো সামাল দেওয়া গেছে। নইলে দেখুন প্রত্যেকটি ঘটনার পর পাণ্ডবেরা যখন বনে যাচ্ছেন, তাদের আকার ইঙ্গিত, তাদের যাওয়া, তাদের যাত্রাপথের তাদের প্রতিক্রিয়া, তারা যেভাবে যাচ্ছেন প্রত্যেকটা ইঙ্গিত, এবং সেই সঙ্গে এটা স্পষ্ট তারা বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে তারা এর ভীষণ প্রতিশোধ নেবেন ফিরে এসে, তবু ধৃতরাষ্ট্র প্রতিক্রিয়া হলেন না। পাণ্ডবরা বনে যাবার পর বিদ্যমান বুদ্ধিমান বুদ্ধিজীবী ব্রাহ্মণেরা যখন হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন পাণ্ডবদের সাথে, ধৃতরাষ্ট্র দেখলেন, ভয় পেলেন, কিন্তু ঘটনার সংশোধন করবার কোনো চেষ্টা করলেন না। তারপর তো এক এক করে ঘটনা ঘটেছে, অর্জুনের তপস্যা, তার অস্ত্র লাভ, পাশুপত অস্ত্র লাভ, অর্জুনের পরাক্রম, অর্জুনের এই ভীষণ পরাক্রম তার শক্তিমত্তা ধৃতরাষ্ট্রকে ত্রস্ত করেছে। সঞ্জয়ের কাছে তিনি সেই কথা বলছেন, তার ত্রাসের কথা বলছেন, কিন্তু ত্রাস মুক্তির জন্য কোনো বাস্তব ব্যবস্থা ধৃতরাষ্ট্র নিচ্ছেন না। সঞ্জয় জানেন ঘটনার গতি এখন কিন্তু অপ্রতিরোধ্য, ধৃতরাষ্ট্রের হাতে এখন আর কিছুই নেই। ফলত এখন তিনি ধৃতরাষ্ট্রকে দোষারোপই মাত্র করেন, তাকে আর কোনো সংশোধনের প্রস্তাব দেন না। সর্বশেষ সংশোধনের জায়গাটা ছিল সেই একটি মাত্র জায়গা, যেটা শেষ জায়গা, বিরাট রাজ্যের গোধন হরণের ঘটনা। বিরাটের সেনাপতি কিচক মৃত্যু হবার ফলে তাকে দুর্বল ভেবে বিরাট রাজ্যের আক্রমণের প্ররোচনা পেয়েছিলেন দুর্যোধন। ধৃতরাষ্ট্র কিন্তু ভয়ে ভয়ে ছিলেন। এই এক বছরের দীর্ঘ অজ্ঞাতবাসের সময় শতেক চর যখন যুধিষ্ঠিরদের কোনো খবরে এনে দিতে পারেনি,
যুধিষ্ঠিরদের কোনো খবর যখন এই 1 বছরের মধ্যে পাওয়া যায়নি, তারপরে সেই ভীষণ যুদ্ধক্ষেত্রে বিরাট রাজ্যে গিয়ে একভাবে অর্জুনের আধিপত্য যখন দেখা গেল, এবং এটা স্পষ্ট হয়ে গেল দুর্যোধন যাদের কাঁধে ভর করে নিজের শক্তিমত্তা, নিজের রাজ্যকে ধরে রাখতে চাইছেন, তারা যখন হেলায় একজন অর্জুনের কাছে বারবার পরাজিত হয়ে গেলেন, অপমানিত হলেন, ভুলণ্ঠিত হলেন, এমনকি তারা সংজ্ঞা পর্যন্ত হারালেন, তখনও কিন্তু শেষ জায়গা ছিল যেখানে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সাথে এগিয়ে গিয়ে সন্ধি করতে পারতেন, কিন্তু না করে ধৃতরাষ্ট্র আজকে সঞ্জয়কে বলছেন আমি তখন আর জয়ের আশা করিনি। কিন্তু এটাও তো একটা ধৃতরাষ্ট্রের মৌখিকতা। ধৃতরাষ্ট্র তাতে ভয় পেয়ে এমন কিছু করেননি যাতে শত্রুতার সমাধান করা যায়, যাতে উভয় পক্ষের মধ্যে একটা বোঝাপড়া করে সন্ধি করা যায়, যাতে তার দিকেও রক্ষা পায়, পাণ্ডবদেরও যশপ্রাপ হয়, তাদেরও কল্যাণ হয়, নিজেরও কল্যাণ হয়, এমন কোনো ভাবনা তো ধৃতরাষ্ট্র ভাবেননি। সঞ্জয় ধৃতরাষ্ট্রের পাশে চিরকাল থেকে এটা দেখতে পেয়েছেন, একটার পর একটা ঘটনা যাচ্ছে, এবং উপপ্লব থেকে বর্তমানে পাণ্ডব এবং তার মিত্র গোষ্ঠীর যে সিদ্ধান্ত হলো, সেটা হস্তিনাপুরের ধৃতরাষ্ট্রের রাজসভায় বয়ে আনলেন তাদের চরম প্রতিপক্ষ এবং চিরকালীন শত্রু দ্রুপদের স্থবির বুদ্ধিমান পুরোহিত। নরম ভাষা কথা বলার জন্য তাকে নিশ্চয়ই পরামর্শ দেওয়া হয়নি, অতএব যথেষ্ট কঠিন এবং ক্রোধ উষ্ণতার সাথে তিনি পাণ্ডবদের অমিত বলবীর্যের কথা উচ্চারণ করে দিয়ে তিনি পাণ্ডবদের পৈতৃক রাজ্য ফিরিয়ে দেবার নির্দেশের মতন ভঙ্গিমায় কথা উচ্চারণ করেছে। তার তীক্ষ্ণ ধীর বচন শুনে ক্ষিপ্ত হয়েছিলেন ভীষ্ম, এটা সত্যি, কিন্তু তার বক্তব্যের সারবত্তা অনুভব করে তার বিরুদ্ধতা করতে পারেননি ভীষ্ম। ভীষ্মের ক্রোধাবশের সুযোগ নিয়ে কর্ণ দুর্যোধনের হয়ে আবার সেখানে প্রচণ্ড ভুল করে যা নয় তা উচ্চারণ করেছে। তার বক্তব্য রাজভাগ দেবার প্রশ্ন তো আসছেই না, এবং ভয় দেখালে দুর্যোধন এতটুকু অংশ দেবে না। কর্ণের নক্ষত্র গণনায় তিনি স্থির করেছেন পাণ্ডবদেরকে আবার বনবাসে যেতে হবে 12 বছরের জন্য। কাল শেষ হয়ে তারা যেন দুর্যোধনের সামনে ভিক্ষাপাত্র নিয়ে এসে উপস্থিত হন, তারপর কুরুশ্রেষ্ঠদের সামলাবার কথা বুঝতে পারবেন পাণ্ডবেরা। ভীষ্ম কর্ণকে থামিয়ে দিয়েছেন বটে, কিন্তু ততক্ষণে যা হবার শেষ হয়ে গেছে, বলা যায় কফিনে শেষ পেরেকটাও ঠোকা হয়ে গিয়েছে। ধৃতরাষ্ট্র বেগতিক দেখে কর্ণকে থামিয়ে দিয়ে বললেন, ভীষ্ম তো আমাদের ভালোর জন্যই তোমাকে বলছেন এত কিছু, কিন্তু তুমি এসব ভেবো না। আমি একটু চিন্তা করে নিয়ে সঞ্জয়কে পাঠাবো পাণ্ডবদের কাছে। চিন্তায় তত পার্থব্য প্রেষয়িষ্যামি সঞ্জয়। সঞ্জয় তো পাশেই বসে আছে। ধৃতরাষ্ট্র কর্ণকে শুনিয়ে তাকে বললেন, তোমাকে একবার পাণ্ডবদের কাছে যেতে হবে আমাদের দূত হয়ে। দ্রুপদের দূত এখানে এসেছিলেন, তার প্রতি দূত হয়ে আজকেই তোমাকে সেখানে যেতে হবে। সভবান প্রতিয়দৎ পাণ্ডবান এবং চিরম। ব্যাপারটা তো একেবারে প্রত্যাশিত ছিল না। ধৃতরাষ্ট্রের সঙ্গে তার কথোপকথন হয়েছে, একান্তে হয়েছে, সভায় হয়েছে। আজ যখন দ্রুপদের দূত এসে পাণ্ডবদের পৈতৃক রাজ্যাংশ ফিরিয়ে দিতে বললেন, তখন ভীষ্মের সঙ্গে দুর্যোধনের প্রধান মুখপাত্র কর্ণের ঝগড়া আরম্ভ হয়ে গেল। এখানে ধৃতরাষ্ট্রের ভূমিকাটা দেখবার মতন। সঞ্জয় কি বুঝলেন? সঞ্জয় যা বোঝার বুঝে গেছেন। দ্রুপদের দূত যে মেজাজে কথা বলেছিলেন, একজন শক্তিমান পরাক্রান্ত বীর হিসেবে ভীষ্ম তা মেনে নিতে পারছেন না, কিন্তু রাজ্য প্রত্যর্পণের ব্যাপারে ভীষ্মের যে কোনো আপত্তিই নেই, সেটা তার কর্ণের সঙ্গে বিবাদ বেঁধে গেল। অর্থাৎ সেই দূত একসঙ্গে সেই পাণ্ডবদের দূত হয়ে পাঞ্চাল ব্রাহ্মণ এক ঢিলে 2 পাখি মেরে দিয়ে গেলেন। তিনি
পাণ্ডবদের শক্তিমত্তা বীর্যকেও প্রতিষ্ঠা করে দিয়ে তাদের যুদ্ধের উপযুক্ত ভাষাটিও এখানে বুঝিয়ে দিয়ে গেলেন, এবং সেই সঙ্গে কৌরবদের মধ্যে একটা আড়াআড়ি ফাটলও সৃষ্টি করে দিয়ে যেতে পারলেন। এরপরে সঞ্জয়ের সত্যি কি আর কিছু করার আছে? আর তিনি করবেনই বা কি? ধৃতরাষ্ট্র তাকে কি বা বলতে পারেন? কি বলছেন ধৃতরাষ্ট্র এর পর শুনবো আগামী